হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার থেকে গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকে প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো, অর্থাৎ ক্ষমতা কাকে বলে বা ক্ষমতার ধারণা আলোচনা করো, এটা আসতে পারে। বা ক্ষমতা সম্পর্কে টিকা লেখো 5 নম্বরের এলে এই অ্যান্সারটাই তোমাদের লিখতে হবে। দেখে নাও, আমরা সাধারণভাবে ক্ষমতা কথাটি নানাভাবে ব্যবহার করি, যেমন দৈহিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা প্রভৃতি। তবে রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক ক্ষমতা নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক ক্ষমতা নিয়ে আলোচনা করে। এটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে ক্ষমতা। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার যথার্থই বলেছেন, রাজনৈতিক দলগুলি ক্ষমতার দুর্গে বাস করতে চায়। অধ্যাপক মর্গেনথাউ বলেছেন, শুধু জাতীয় ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্ষমতার লড়াই চলছে। গুরুত্বপূর্ণ বিষয় হলেও ক্ষমতা সম্পর্কে সর্বজনীন সংজ্ঞা নেই, মানে সকলে মেনে নেবে এরকম কোনো সংজ্ঞা কিন্তু নেই। রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন তার লেখা পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে বলেছেন, ক্ষমতা হলো একটি দক্ষতা। এই দক্ষতা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ অপরের কাজকর্মের ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্য হলো ক্ষমতা। তারপরে দেখো, অধ্যাপক ডেভিড ইস্টন বলেছেন, যে ব্যক্তির ক্ষমতা আছে সে শাস্তির ভয় দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ ক্ষমতার সঙ্গে শাস্তি দেবার ভীতি জড়িয়ে আছে। এই প্রসঙ্গে অধ্যাপক অ্যানালবল বলেছেন, দুদিক থেকে ভয় দেখানো যায়, একটি ইতিবাচক দিক, অন্যটি হলো নেতিবাচক দিক। যার ক্ষমতা আছে সে বিশেষ সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হলো ইতিবাচক দিক। আবার কেউ অন্যদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হলো নেতিবাচক দিক। তবে অধ্যাপক বল বলেছেন, যদি কেউ অপরের আনুগত্য পেতে বা অপরকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি শাস্তি দেবার ভয় দেখায়, তাহলে বুঝতে হবে তার রাজনৈতিক ক্ষমতা অনেকটা দুর্বল। অপরের আনুগত্য যদি স্বাভাবিক হয়, তাহলে বুঝতে হবে রাজনৈতিক ক্ষমতা অনেকটা শক্তিশালী। সেদিক থেকে বলা যায়, ক্ষমতা বলতে বোঝায় অপরকে নিয়ন্ত্রণ করার দক্ষতা। এই দক্ষতা বলে অপরকে সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি বা শাস্তি দেবার ভয় দেখিয়ে অপরের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার পরের প্রশ্ন, আজকে ক্লাসে দ্বিতীয় প্রশ্ন, কর্তৃত্ব বলতে কি বোঝো? এই ক্ষমতা এবং কর্তৃত্ব তোমাদের সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্তৃত্ব বলতে কি বোঝো এটা বুঝে নাও। রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে ক্ষমতা। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলেছেন, রাজনৈতিক দলগুলি ক্ষমতার দুর্গে বাস করতে চায়। ক্ষমতার সঙ্গে কর্তৃত্ব বিশেষভাবে জড়িত। অধ্যাপক অ্যানালবলের ভাষায়, পলিটিক্যাল পাওয়ার ইউজুয়ালি অ্যাকম্পানিসড বাই অথরিটি। তাই কর্তৃত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে ক্ষমতা কাকে বলে তা বলা প্রয়োজন। কি বলা হচ্ছে দেখো, ক্ষমতার সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক মর্গেনথাউ বলেছেন, অন্য ব্যক্তির মন ও কার্যকলাপের ওপর কোনো ব্যক্তির নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বলে ক্ষমতা। অধ্যাপক বল বলেছেন, শাস্তির ভয় দেখিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করা যায়, আবার পুরস্কারের লোভ দেখিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এই রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে গেলে কর্তৃত্বের প্রয়োজন। ক্ষমতা স্থায়ী হওয়া দরকার, স্থায়ী না হলে ক্ষমতার প্রতি স্বাভাবিক আনুগত্য থাকে না। শুধু ভয় দেখিয়ে ক্ষমতাকে স্থায়ী করা যায় না। জনগণ যদি মনে করেন ক্ষমতার বৈধতা আছে, তবেই তার প্রতি আনুগত্য স্বাভাবিক হবে। আর এই ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। আর গাণিতিক ভাষায় বলা যায়, ক্ষমতা প্লাস হবে, এখানে ক্ষমতা প্লাস বৈধতা ইকুয়াল টু কর্তৃত্ব। ঠিক আছে, তারপরে দেখো, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে,
বৈধতা বলতে কি বোঝায়? বৈধতা বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানের প্রতি স্বাভাবিক স্বীকৃতি, যখন কোনো জনগোষ্ঠী কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে কল্যাণকর বলে মনে করে তখন তার প্রতি গভীর বিশ্বাস জন্মে। এই বিশ্বাস থেকে তাকে স্বাভাবিক স্বীকৃতি জানায়। এই স্বীকৃতি বা অনুগত্য থেকে জন্ম নেয় কর্তৃত্ব। সুতরাং বলা যায় ক্ষমতার সঙ্গে স্বাভাবিক আনুগত্য বা বৈধতার সৃষ্টি হলে ক্ষমতা কর্তৃত্বে পরিণত হয়। উদাহরণ হিসেবে বলা যায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার রাজনৈতিক ক্ষমতা পায় কিন্তু স্বাভাবিক আনুগত্য বা বৈধতা পায় না, তাই তার রাজনৈতিক কর্তৃত্ব থাকে না। অবশ্য কর্তৃত্ব বা বৈধতা ছাড়া কিছুদিন ক্ষমতা থাকলেও তাকে স্থায়ী করার জন্য জনগণের আনুগত্য বা বৈধতা পেতে চেষ্টা করে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো আজকে ক্লাসের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জাতির সংজ্ঞা দাও বা জাতির ধারণা সম্পর্কে আলোচনা করো। কি বলা হচ্ছে দেখো, জাতির শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নেশন, আর এই নেশন শব্দটি ল্যাটিন শব্দ ন্যাটিও থেকে এসেছে। নেশন শব্দের অর্থ হলো বংশ বা জন্মগত সূত্রে আবদ্ধ জনসমষ্টি। সুতরাং উৎপত্তিগত অর্থে জাতি হলো একই বংশ থেকে আগত এক জনসমাজকে বোঝায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, কিন্তু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে জাতির অর্থ ভিন্ন। জাতির সংজ্ঞা দিতে গেলে প্রথমে জনসমাজ কাকে বলে তা বলা প্রয়োজন। যদি একই ভূখণ্ডে এমন কিছু সংখ্যক লোক বাস করে যাদের মধ্যে ভাষা, সাহিত্য, আচার ব্যবহার প্রভৃতির ক্ষেত্রে ঐক্য দেখা যায়, তখন তাদের বলে জনসমাজ। পরের পাঠ আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করবে 91230000525218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা অনলাইন কোচিং ক্লাসের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে তোমরা পেড ব্যাচে পিডিএফ নোটসও পাবে। ঠিক আছে, সপ্তাহে আমাদের 3 দিন করে ক্লাস হয় অনার্সের, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। চলো তারপরের পার্টগুলো একটু বুঝে নাও। আর এই জনসমাজের মধ্যে যদি একটু দেখে নাও, এখানে তাহলে কি হলো, এখানে হলো জনসমাজ কাকে বলে সেটা বলা হলো। এবার এই জনসমাজের দেখো, এই জনসমাজের মধ্যে যদি রাজনৈতিক চেতনা জাগে তাহলে বলা হবে জাতীয় জনসমাজ। রাজনৈতিক চেতনা বলতে বোঝায় অন্য জনসমাজ থেকে নিজেদের পৃথক মনে করা এবং নিজস্ব রাষ্ট্র গঠনের ইচ্ছা জেগে ওঠা। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই রাজনৈতিক চেতনা সম্পন্ন জাতীয় জনসমাজ যখন রাষ্ট্র গঠন করে তখন তাদের বলে জাতি। অবশ্যই ব্রাইস বলেছেন জাতীয় জনসমাজ যখন স্বাধীন হয় বা স্বাধীনতা লাভের জন্য রাজনৈতিকভাবে সুসংগঠিত হয় তখন তারা জাতিতে পরিণত হয়। সেদিক থেকে বলা যায় জনসমাজের মধ্যে পৃথক রাষ্ট্র গঠনের দাবি জোরদার হলে জাতির উদ্ভব হয়। তারা পৃথক রাষ্ট্র গঠন করলে একটি পরিপূর্ণ জাতিতে পরিণত হয়। উদাহরণস্বরূপ বলা যায় পূর্ব পাকিস্তানে মানুষদের মধ্যে ভাষা, আচার আচরণের মিল ছিল, তাই তারা ছিল একটি জনসমাজ। পরে তাদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগলে তারা পাকিস্তান থেকে নিজেদের পৃথক ভাবতে শেখে, তখন তারা জাতীয় জনসমাজে পরিণত হয়। 1971 সালে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে তারা পরিপূর্ণ জাতিরূপে তুললে তারা পরিপূর্ণ জাতির রূপে আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন হচ্ছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য। শেষ প্রশ্ন আজকে ক্লাসের 4 নম্বর প্রশ্ন, জাতি এবং রাষ্ট্র শব্দ দুটি পৃথক হলেও সাধারণভাবে মনে করা হয় উভয়ের মধ্যে পার্থক্য নেই, কিন্তু তাত্ত্বিক বিচারে উভয়ের মধ্যে পার্থক্য আছে। অধ্যাপক গিলক্রিস্ট উভয়ের মধ্যে যে পার্থক্য দেখিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথমত দেখো, রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রকৃতপক্ষে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের প্রাণ, কিন্তু জাতির ক্ষেত্রে সার্বভৌমিকতার প্রশ্ন নেই। দ্বিতীয়ত কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয়ত রাষ্ট্র গঠিত হয় প্রধান 4টি উপাদান নিয়ে। এগুলি হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা। আর জাতি গঠনের ক্ষেত্রে এগুলির প্রয়োজন নেই। জাতীয় জনসমাজের মধ্যে গভীর ঐক্যবোধ জাতি গঠনে সাহায্য করে। তারপর তৃতীয়ত,
রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা, কিন্তু জাতি হলো একটি ভাবগত ধারণা। চতুর্থ, রাষ্ট্রের নাগরিকদের মধ্যে ঐক্যবোধ থাকতে পারে, তবে জাতির ঐক্যবোধ গভীরতর। তারপরে দেখো জাতি, পরে কি বলা হচ্ছে দেখো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য থাকলেও উভয়ের মধ্যে গভীর সম্পর্ক আছে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারবোধ জাগলে তার প্রেক্ষাপটে রাষ্ট্র গড়ে ওঠে, অর্থাৎ জাতীয় চেতনা রাষ্ট্র গঠনে ও রাষ্ট্রের সংহতি সাধনে গুরুত্বপূর্ণ উপাদান। এই ছিল তোমাদের আজকের ক্লাস।